আসিয়া ৮ বছরের ছোট্ট একটি শিশু, ক্ষুদ্র একটি জীবন। তার জীবন সম্পর্কে কোনো কিছু বুঝে ওঠার আগেই জীবন তাকে বুঝিয়ে দিয়েছে কঠিন নির্মমতা, বর্বরতা আর নিপীড়নের চরম পর্যায়ে। আমরা অনেকেই বলছে যে আসিয়া মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু এভাবে কি আপনার বিবেক, আমার বিবেক কিংবা ঘুরে ধরার সমাজ ব্যবস্থা কিংবা রাষ্ট্র দায়মুক্তি পেতে পারে? আসিয়া কি আমাদের ক্ষমা করবে? কেমন আছি আমরা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমরা মুখোমুখি হয়েছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্বাগত জানাচ্ছি আপনাকে। এমন এক বাস্তবতার মুখোমুখি আমি যখন আসলে ইন্ট্রো বলছিলাম, আমার গলা কাঁপছিল, আমার মনে হচ্ছিল যে আমার গুজবাম্পস হচ্ছে। সেই জায়গা থেকে, পেশাদারিত্বের জায়গা থেকে আমাদের প্রশ্ন করতেই হবে। আমি বলবো না যে আসিয়ার ঘটনা আমি জীবনের প্রথম দেখেছি বাংলাদেশে, আমি বলবো না এই দায় অন্তর্বর্তী সরকারের, কিন্তু সুস্পষ্ট যেই জায়গাটা আমার প্রশ্ন, সেটি হচ্ছে আমরা কি প্রহর গুনবো আরেকজন আসিয়ার মৃত্যুর জন্য, নাকি রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে? না, আপনি দেখেছেন যে ঘটনাটা এটা তো খুবই হৃদয় বিদারক। আজকে আমরা সবাই ও যখন মারা গিয়েছে, ইট ওয়াজ মানে খুব শকড। চিফ অ্যাডভাইজার নিজে শকড হয়েছেন, উনি শোকাহত, উনি শোক বার্তা জানিয়েছেন। উনি আমাদের যে অ্যাডভাইজার ফরিদ আক্তার, ওনার হয়ে ইয়েতে গিয়েছেন, সিএমএইচে গিয়েছেন, এবং প্রতিদিন উনি মনিটর করছিলেন তার স্বাস্থ্য সম্পর্কে। এই যে কয়দিন যিনি সিএমএইচে ছিলেন, এবং সিএমএইচে ডাক্তাররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। তারপর দেখেন কি হৃদয় বিদারক একটা ঘটনা ঘটলো। তো আমরা যে কাজটা এই গভর্নমেন্ট করেছে, সেটা হচ্ছে খুব দ্রুত যারা এই রেপে অভিযুক্ত তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করেছি, ইচ অ্যান্ড এভরিওয়ান খুব দ্রুত অ্যারেস্ট করেছি, এবং আমরা সবাইকে বলেছি যে এদের খুব দ্রুত বিচার হবে। এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে বলেছেন যে এদের খুব দ্রুত বিচার করতে হবে। আর আপনি জানেন যে যেই একটা আমাদের যারা নারীরা যারা অ্যাক্টিভিজম করছেন, তারা কিন্তু জানিয়েছেন যে তারা চান যে বাংলাদেশে একটাও এইরকম ঘটনা না ঘটুক, এবং আমরাও চাই বাংলাদেশে যেন একটাও রেপের ইনসিডেন্ট না হয়, একটাও যেন যৌন নির্যাতনের ঘটনা না ঘটে। তো সেই জন্য আমরা খুব দ্রুত এই যে লিগাল যেগুলো লুপহোল আছে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি, এবং খুব দ্রুত যেন বিচারগুলো হয়। এটা একটা মেসেজ দেওয়া যারা এই ধরনের অত্যাচার, মানে যারা এটা চিন্তা ভাবনা করছেন যে না এই ধরনের কাজ করে পার পেয়ে যায়, তাদের জন্য এটা ভয়ানক রকমের মেসেজ যে খুব দ্রুত আমরা 90 দিনের মধ্যে বিচার কাজ এটা শেষ হবে। এবং সেই অনুযায়ী প্রফেসর আসিফ নজরুল বলেছেন যে এটা একটা ড্রাফট ল অলরেডি হয়েছে, ড্রাফটেড হয়ে গেছে, এবং আমরা খুব দ্রুত এটার কাজ করব। এখন দেখেন, আমরা আমাদের তরফ থেকে যতটুক ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিয়েছি, এবং বাট আমার মনে হয় কি এটা অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কয়েকদিন যে আন্দোলনটা হলো, আমরা ওয়েলকাম জানাই যে না এইটা সবাই মিলে আসলে আমাদের যেই সমাজে যে এই একটা ভয়ঙ্কর রকমের যে একটা পাপ কাজ এইটা যে আছে, এটা যে একটা ক্রাইম আছে, এটা তো ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম। এই ক্রাইমের এগেনস্টে আমরা সবাই যেন সোচ্চার হই, বাংলাদেশের জন্য একটা এরকম ঘটনা না ঘটে। এটা সবাই মিলে আমাদের একসাথে এইটার এগেনস্টে, এই ক্রাইমের এগেনস্টে, ভয়ানক ক্রাইমের এগেনস্টে দাঁড়াতে হবে। জনাব শফিকুল আলম, বিগত সময় আমরা দেখেছি যে কোনো একটা অপরাধ হয়ে গেলে আমরা সোচ্চার হই, আমরা প্রতিবাদ করি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করে সয়লাভ করে ফেলি, আবার কিছুদিন পর আমরা ভুলেও যাই। না, আমরা যাতে ভুলে না যাই সেই জন্যই তো আমরা লটাকে আমরা রিফর্ম করছি খুব দ্রুত। দেখেন, আসিফ নজরুল স্যার কিন্তু খুব দ্রুত মুভ নিয়েছেন, এবং উনি অ্যাটর্নি জেনারেলকে ডেকেছেন, নারী শিশু নির্যাতন নিয়ে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলেছেন, কোথায় কোথায় লিগাল লুপহোলগুলো আছে যেটাকে এক্সপ্লয়েট করার সুযোগ আছে যারা অফেন্ডার, তাদের সবগুলোকে নিয়ে উনি খুব দ্রুত, যাতে আমরা ভুলে না যাই, সেই জন্য এই লটাকে আমরা আরও স্ট্রিনজেন্ট করছি, এবং এর ফলে যেটা হবে যে খুব দ্রুত বিচারগুলো হবে।
কেউ যেন গণঅভ্যুত্থানের পরবর্তী কেউ সময়ে- যেন বলতে না পারে যে এখানে বিচারহীনতার একটা সংস্কৃতি আছে, এইটা যেন বলার কারো সুযোগ না হয়। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের চিত্র যদি আমরা তুলে ধরি, বলা হচ্ছে যে নারীরা শুধু ধর্ষণের শিকার হচ্ছে না, বিভিন্নভাবে নিপীড়ন কিংবা হেনস্থার শিকার হচ্ছে, এবং সমাজে একটি পক্ষ দাঁড়িয়ে গেছে যারা আসলে নারী বিদ্বেষী। এর কারণ কি? না, এটা প্যাট্রিয়ার্কি বেশিরভাগ দেশেই আছে, অনেক দেশে আছে, কিন্তু আমরা চাই না বাংলাদেশে এই ধরনের প্যাট্রিয়ার্কি থাকুক বা এই ধরনের কোনো গ্রুপ থাকুক যে নারীদের অধিকার খর্ব করার চেষ্টা করবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা পুরো প্রায়োরিটি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হিউম্যান রাইটস এস্টাবলিশড হবে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে সেফেস্ট জায়গাগুলোর মধ্যে একটা হবে মেয়েদের জন্য। আপনি জানেন বাংলাদেশ কিন্তু খুব এক্সেপশনাল একটা দেশ। এখানে প্রচুর নারী কিন্তু ফ্যাক্টরিতে কাজ করছেন, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করছেন। কালকে যদি বাংলাদেশের নারীরা বলেন যে না আমরা কাজ বয়কট করব, বাংলাদেশের ইকোনমি এক মুহূর্তে তারা কলাপস করবে। তো আমরা কিন্তু সেই নারীদের সেফ ওয়ার্কিং প্লেস, বাংলাদেশটা সেফ বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ নারীদের জন্য, এটা আমাদের করতে হবে। এবং এটার জন্য যেই গ্রুপগুলো এইটা খর্ব করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে, বলতে হবে যে তোমার এটা অন্যায়, এটা এবং আমরা এ বিষয়ে কিছু কিছু মুভি নিয়েছে, দেখেছেন কিছু কিছু ছেলে অফেন্সিভ কিছু রিমার্ক করেছে, কিছু মলেস্টেশনের অভিযোগ এসছে, নারীদের বিরুদ্ধে কিছু এই যে ফুটবল খেলা বন্ধ করার অভিযোগ এসছে 2-3টা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজ করেছি, আমরা এই যারা এটা করেছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যারেস্টও করেছি। সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ এবং নিয়েছে। আমরা প্রফেসর দেখছি যে ইউনূস ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে উনি কিন্তু এটা কন্ডেম করেছেন, উনি কনসার্ন প্রকাশ করেছেন, এটা নিয়ে উনি নারীদের সাথে তার সংহতি প্রকাশ করেছেন এবং উনি এটা নিয়ে বলেছেন, সোচ্চার হতে বলেছেন, এবং আমরা সবাই সোচ্চার হচ্ছি। সরকার সংহতি প্রকাশ করছে, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জানি যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টও চলছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি আমরা কেন দেখছি না? কেন আমাদের ছিনতাই, ডাকাতি কিংবা মবক্রেসির মতো ঘটনা দেখতে হচ্ছে? না, মবক্রেসি কিনা আমি বলবো না, হ্যাঁ দলবদ্ধ যে একটা ভায়োলেন্স আমরা দেখছি এটা আমি অস্বীকার করছি না। আমরা যেটা করছি যে এটা নিয়ে আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করছি। কিভাবে চেষ্টা করছি? আমরা পুলিশের কনফিডেন্সটা ফেরাতে চাচ্ছি। যেই জায়গাটায় ঘাটতি, দেখেন একটা বিপ্লবোত্তর সময়ে যেই বিপ্লবের অপর পক্ষে ছিল, হ্যাঁ বিপরীত পক্ষে ছিল পুলিশের এগেনস্টে কিন্তু বেশিরভাগ কুলিংয়ের আসছে। ফলে এখন এই পুলিশকে নিয়ে আপনি কিভাবে আগাবেন? তো পুলিশের তো কনফিডেন্স লেভেল খুবই লো। আমরা তাদের কনফিডেন্সটা হাই করার চেষ্টা করছি, তাদেরকে আমরা চেয়ার আপ করছি। কিন্তু যেটা হচ্ছে যে পুলিশের মধ্যে তো অনেকে খুনে জড়িত ছিলেন, যারা নির্মমভাবে আমাদের ইয়াং স্টুডেন্টদেরকে খুন করেছেন, ঠিক না? ফলে যেটা হচ্ছে পুরো পুলিশ ফোর্সের মধ্যে একটা মোরালটা খুবই ডাউন। আমরা সেটাকে হাই করার চেষ্টা করছি। আর এই যে মোরাল ডাউনের সুযোগটা কেউ দলবদ্ধ যারা সন্ত্রাস করছেন এরা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরা 7 মাসে, এটা অনেকে বলেন 7 মাস তো চলে গেল, আপনারা পারছেন না কেন? আমরা সত্যিকার অর্থে 7 মাসে আমাদের এফার্টের কম ছিল না। অন্যান্য দেশে যেটা হয় যে পুরো পুলিশ ফোর্সকেই তারা বাদ দিয়ে দেয়, যে না এটা টেইন্টেড, যেমনটা হয়েছে এই পুরো এদেরকে সবাইকে বাদ দিয়ে নতুন আমি একটা ফোর্স রেইজ করি। কিন্তু সেটা তো আমরা পারি না, এটা সম্ভবও না। বাংলাদেশের যে লিগাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাই সম্ভব না। তো ফলে যেটা হচ্ছে এই পুলিশ ফোর্সকে নিয়েই তো আমাদের কাজ করতে হচ্ছে। আর এই পুলিশ ফোর্সের মধ্যে তো অনেক ধরনের সমস্যা ছিল এবং যেটার কিছুটা জিএ আছে। তো আমরা এই কাজগুলো করছি। আমরা সবাইকে বলবো যে আপনারা দেখেন আমরা কতটুকু, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই এই ব্যাপারে। আমি আপনাদেরকে বলতে পারি প্রফেসর ইউনূস প্রতিদিন এই ল অ্যান্ড অর্ডারের বিষয়ে খোঁজ নেন, সবাইকে জিজ্ঞেস করেন এবং প্রত্যেকটা বিষয়ে উনি সকালের থেকে উনি সন্ধ্যা পর্যন্ত ওনার এই মনিটরিংটা থাকে, কোথায় কি হচ্ছে। ইভেন এমনও হচ্ছে যে এমন একটা ঘটনা ঘটলো মধ্যরাতে, এটা ওনাকে জানানো হয়, উনি এটা জানেন এবং এটা প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিগত সরকারের শাসনামলে আমরা যেমনটি দেখেছি, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হতো লাঠিয়াল বাহিনী হিসেবে এবং আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে। একই অভিযোগ এখনো পুলিশের বিরুদ্ধে করা হচ্ছে। না, আমরা এই অভিযোগটা ঠিক না। আমরা কি পুলিশকে বলছি যে যাও তুমি গুলি করে আসো, মেরে ফেলো? আমরা পুলিশকে যেটা বলছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রায়ট কন্ট্রোলের যে মেজারগুলো, যেটা ইউএন অ্যাপ্রুভ মেজার, সেটাই তোমরা করো। সেক্ষেত্রে তারা সেই প্রোটোকলটা মেনে চলছেন। এই মেনে চলার কারণেই কিন্তু অনেকে ভাবছেন যে পুলিশ বুঝি দুর্বল। আপনি আগের 50 বছর বা আগে 20-30 বছরের, বিশেষ করে হাসিনার আমলটা দেখেন না, পুলিশ এইরকম কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ সরাসরি তারা কিলিং করত। পুলিশ ক্রস ফায়ারে মানুষকে মেরে দিত। একটা নামকরা সন্ত্রাসী, একজনকে নামকরা ডাকাতের নাম শোনা যাচ্ছে, ওকে তা পুলিশ পুরো সোসাইটিকে একটা ভয়ের সংস্কৃতি তৈরির জন্য ওকে ক্রস ফায়ারে মেরে দিত। এটা একটা পুরো সাজানো নাটকে। আমরা তো হিউম্যান রাইটস কারো ভাঙছি না। আমরা আমাদের এইটাকে বজায় রেখে কতটুক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করা যায় সেটা আমরা করছি। আমরা যেই সংস্কৃতি শেখ হাসিনা রেখে গেছেন সেই সংস্কৃতি আমরা নিব না। আমরা নিব সেই সংস্কৃতি যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, যেটা সিভিল সোসাইটিতে, একটা সিভিলিয়ান একটা দেশে যেটা থাকে, এই সিভিল সোসাইটি, সেটা আমরা নিচ্ছি। এবং এটা আমি বলবো যে আপনারা ধৈর্য ধরেন, এটা রেজাল্ট পাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবর্তনের বিষয়ে সরকারের ভাবনাটা কি? না, আমি তো দেখছি আপনারা হয়তো যেটা হচ্ছে যে ওনার কাজগুলো দৃশ্যমান অনেক হচ্ছে না, বাট আমরা বলবো যে যারা এই কাউন্সিল অফ অ্যাডভাইজারের মধ্যে উনি ওয়ান অফ দ্য হার্ড ওয়ার্কিং অ্যাডভাইজার। উনি কাজ করছেন, উনি নিয়মিত সফর করছেন, উনি প্রত্যেকটা গ্রাসরুটে যাচ্ছেন, উনি থানাগুলো সফর করছেন, মধ্যরাতে থানা সফর করছেন, পুলিশকে যতটুকু মোরাল বুস্টিং করার দরকার সেটা উনি করছেন। এবং আপনি জানেন এটা অনেক বড় একটা সমস্যা। মানে অনেকে ভাবছে যে এটা খুব ইজি একটা সমস্যা। ইজি তো সমস্যা না। এই পুলিশের মধ্যেই তো অনেকে খুনি ছিল, তাদেরকে আবার স্ক্রিনিং আউট করার একটা কাজ হচ্ছে। তারপর হচ্ছে যেমন পুলিশ 15 বছর ধরে এই খুনের নাটক সাজাতো, এই সংস্কৃতির থেকে আমরা সরেছি। উনি এটাকে দেখভাল করছেন যে না আমরা হিউম্যান রাইটসটা কতটুকু এনশিওর করছি। এগুলো আমি মনে করি যে উনি হি ইজ মিসআন্ডারস্টুড, বাট আমি মনে করি উনি কাজ করছেন, দ্যাট আই ক্যান টেল ইউ। উপদেষ্টা পরিষদের সক্ষমতা নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রশ্ন শুনি, এর কারণ কি? না, উপদেষ্টা পরিষদে যদি সক্ষমতা নিয়ে হতো তাহলে তারা তো অনেকগুলো অ্যাচিভ করছেন। আপনি দেখেন রোজার মধ্যে আপনি যদি ফেসবুক খুলেন দেখবেন যে সবাই এক বাক্যে স্বীকার করছে এই রোজায় দাম কমেছে। ওরা বলেছে গত 10-15 রোজার মধ্যে আপনি এত দাম, মানে এই দাম এরকম স্ট্যাবল ছিল না, বা অনেক ক্ষেত্রে কমেছে, এটা ছিল না। এটা তো ওনাদের কালেকটিভ এফার্টের কাজ, ঠিক না? সবাই কাজ করেছেন। এটা কমার্স অ্যাডভাইজার কাজ করেছেন, মৎস্য প্রাণী সম্পদ যিনি কাজ করছেন উনি কাজ করেছেন, তারপরে ফিনান্স অ্যাডভাইজার কাজ করেছেন, সেন্ট্রাল ব্যাংক কাজ করেছেন, সবাই মিলে এনার্জি অ্যাডভাইজার কাজ করেছেন যাতে আমাদের পাওয়ার সাপ্লাইগুলো ঠিক থাকে। সবগুলো কাজ কিন্তু একসাথে হয়েছে। এবং আমি মনে করি যে ইটস এ কালেকটিভ, যে ওনারা যে কাজগুলো করছেন সেটার ফসল হচ্ছে আপনি এই রোজায় আমরা দাম কম দেখছি। প্লাস আপনি দেখেন আমাদের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, এটা তো ওনাদের কালেকটিভ ওয়ার্কের ফসল। ওনারা কাজ করছেন ইকোনমিকে কিভাবে বুস্ট আপ করা যায়। আপনি দেখেন 7 মাসে এক্সপোর্টের গ্রোথ প্রায় 12%। বাংলাদেশে এক্সপোর্ট ঘুরে দাঁড়িয়েছে। আপনি সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের অবস্থা দেখেন, আমরা স্টেবল রাখতে পেরেছি। এত একটা ভঙ্গুর ইকোনমি আমাদেরকে দিয়ে গিয়েছে। আমাদের তারা বড় বড় কোম্পানি আদানির টাকা দেয়নি, কাতার গাছের টাকা দেয়নি, শেভরনের টাকা দেয়নি, না দিয়ে পুরো দায়টা আমাদের উপর চাপিয়ে দিয়ে চুরিচামারি করে চলে গেছেন। তা আমরা তো এগুলো দায়ও পরিশোধ করছি, আবার অ্যাট দ্য সেম টাইম ইকোনমিকে আমরা ঠিক রাখছি। এটা তো ইন্টারিম গভর্নমেন্টের যে অ্যাডভাইজাররা তাদের হার্ড ওয়ার্কের ফসল এটা। এবং আপনি দেখেন ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। এই কাজগুলো তো তারা যদি কাজই না করতেন, তারা যদি সেই রকম, তাহলে এই কাজগুলো এই জিনিসটা তো এখানে আসতো। এবং 7 মাস যেই ধরনের ভয়ঙ্কর একটা ইকোনমিকে আমরা পেয়েছি, ভঙ্গুর একটা ইকোনমি, সেই 7 মাসে ঘুরিয়ে দাঁড়ানো ইটস এ ম্যাসিভ অ্যাচিভমেন্ট আমি বলবো। বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ আসলে কোন জায়গায়? মূল চ্যালেঞ্জ তো অনেকগুলো। প্রথম কথা হচ্ছে ইকোনমিকে ঠিক করা। আমি ইকোনমি যদি ঠিক না করতে পারি, আমার এখানে পোভার্টি পেয়ে বসবে।
আমি যদি ইন্টারন্যাশনালি আমি রাইট মেসেজ না দিতে পারি যে আমার ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাবো না। আমাদের ল অ্যান্ড অর্ডারটা ঠিক করা, এটা আমাদের একটা কারণ আমাদের পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ঠিক রাখতে হবে। আমাদের দ্রব্যমূল্য, মানুষের তো প্রতিদিনের যে বিষয়টা যে তার দ্রব্যমূল্যকে ঠিক রাখা, ইনফ্লেশনটাকে কমানো। আপনি দেখেন ফেব্রুয়ারিতে ইনফ্লেশন এটা 22 মাসের মধ্যে সবচেয়ে কম ছিল, একদিনের বিষয় না, এটা 22 মাসের মধ্যে। এবং আমরা আপনাকে বলছি এই মার্চের ইনফ্লেশন আপনি যখন এপ্রিলে আপনি দেখবেন, আমি মনে করি এটা আরও কমে আসবে। তা আমরা এই যে মানুষের জীবনে স্বস্তি দান করা, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি রাখা বাংলাদেশে, এবং বাংলাদেশকে নতুন একটা ফরেন পলিসি দেওয়া। আমরা তো এক ধরনের একটা আমাদের ফরেন পলিসিকে আমরা আউটসোর্স করে ফেলেছিলাম। এক জায়গায় আমি বর্গা দেওয়া বলে না, বর্গা দেওয়ার মতো অবস্থা হয়েছিল। আমরা সেই জায়গায় একটা পুরো জাতিপুঞ্জের মধ্যে আমরা মেসেজ দিচ্ছি যে না, উই আর এ প্রাউড নেশন, সেটাকে জানানো। এই প্রত্যেকটা কাজ কারা করছেন? এটা প্রফেসর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট করছেন, এবং আমরা মনে করি যে আমরা অনেক ক্ষেত্রেই আমরা সফল হয়েছি। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, এবং সফরসূচিতে কি কি কর্মসূচি থাকবে সে আলোচনায় ফিরতে চাই, এবং রোহিঙ্গা সংকট নিরসনে কতটা ভূমিকা রাখবে জাতিসংঘ মহাসচিবের এই সফর, সে আলোচনায় ফিরবো। বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শফিকুল আলম, যে আলোচনায় আমরা ছিলাম, 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জানতে চাই যে সফরসূচিতে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে? না, আমরা তো অনেকগুলো বিষয়কে সামনে রাখছি। একটা হচ্ছে যে একটা মানবিক বিষয়, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা মেসেজ, সেটা হচ্ছে কালকে 10 লক্ষ রোহিঙ্গা যারা আমাদের এখানে আছেন তাদের অনারে প্রফেসর ইউনূস একটা ইফতার আয়োজন করছেন। সেই ইফতারে অ্যান্তোনিও গুতেরেস, প্রফেসর ইউনূস সবাই থাকবেন, একসাথে রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এটা একটা মানবিক মেসেজ তাদের সাথে, যে তোমাদের সাথে আমি সলিডারিটি প্রকাশ করা, এটা একটা খুব আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে রোহিঙ্গাদের কিন্তু যেই পরিমাণ সাহায্য আসার কথা, এটা কিন্তু ম্যাসিভলি ডিক্লাইন করছে। ইদানিং ধরেন অনেকগুলো সুপার পাওয়ার অনেক ক্ষেত্রে কমিয়েও দিয়েছে। তো এই রোহিঙ্গারা 10 লক্ষ 12 লক্ষ যারা বাংলাদেশে আছে, তাদের আমরা তো কতটুকু তাদের আমরা চাচ্ছি যে তাদের যে ফান্ড মোবিলাইজেশন সেটা আমরা করতে চাচ্ছি। তো সেটা আমরা ইউএন সেক্রেটারি জেনারেলের কাছে আমাদের আশা যে উনি এই বিষয়টা আরও ইন্টারন্যাশনালি বলবেন, বিকজ উনি তো এই বিষয়টা যাতে ওয়াকিবল, এটাই এই রোহিঙ্গা ক্রাইসিসটা যেন মানুষের মানে ইন্টারন্যাশনাল ক্রাইসিসগুলো, অনেকগুলো ক্রাইসিসের ভিড়ে যেন হারিয়ে না যায়। তো রোহিঙ্গার বোঝা সেই জায়গাগুলো আমরা প্রত্যাবাসন কতদূর না, সেটা নিয়ে আমাদের ডিপ্লোম্যাটিক এফার্ট আছে, কিন্তু একটা বড় কথা হচ্ছে কি, যেই জায়গাটায় ওরা ফিরবে রাখাইনে এখনো যুদ্ধাবস্থা আছে। সেখানে একটা বড় রেবেল গ্রুপ আরাকান আর্মি ফাইট করছে মায়ানমার মিলিটারির সাথে, আর এই পুরো ফাইটের মাঝখানে পড়ে গেছে রোহিঙ্গা জনগোষ্ঠী। তো এই জায়গায় আপনি যুদ্ধাবস্থায় আমরা কিভাবে, এটা তো মানবিকও দেখায় না যে আমরা আশা করব যে রোহিঙ্গারা ওইখানে ফিরে যাবে। আমরা চাই রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসুক, মানুষের কমিউনিটি আর কমিউনিটির মধ্যে হৃদ্যতা বাড়ুক, এবং আমরা তখন ইন্টারন্যাশনাল যে আমরা ডিপ্লোম্যাটিক এফার্টটা নিচ্ছি, সেই এফার্টের ফলে ওইখানে এক ধরনের মানুষের মধ্যে যেই শান্তি যখন বিরাজ করবে, তখন আমরা এই রোহিঙ্গাকে ডিগনিফাইড একটা রিটার্ন আমরা এনশিওর করতে পারবো। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা অনেক সময় শঙ্কা প্রকাশ করে যে রোহিঙ্গা জনগোষ্ঠীরাই একসময় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এই বিষয়ে সরকার কতটা সজাগ রয়েছে? না, আমরা তো এগুলো রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আমরা ইন্টেন্সিভলি মনিটর করছি। আমরা তাদের মানবিক সাইডটাও যেমন দেখছি, সেরকম সিকিউরিটি ইস্যুগুলোও দেখছি। আমাদের তো এই বিষয়ে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমাদের বাংলাদেশের ট্রুপসরা বাইরে তো এগুলো ইউএন পিস কিপিং মিশন করে এসছেন, তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা সোফার আমরা এই জায়গাগুলো যতটুক মানবিকভাবে ট্যাকেল করা যায় আমরা এটা করছি।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ে মাত্র 7টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। সময় চেয়েছে 16টি দল। আমরা যেমনটি জানি যে 34টি রাজনৈতিক দলের কাছে সুপারিশ পাঠানো হয়েছিল। রাজনৈতিক দলগুলো কি সুপারিশগুলো কিংবা প্রস্তাবগুলো খুব একটা আমলে নিচ্ছে না? না, আমার মনে হয় ওনারা নিচ্ছেন, ওনারা সিরিয়াসলি নিচ্ছেন, ওনারা চুলচেরা বিশ্লেষণ করছেন। কেন অনেকগুলো বড় তো 6টা মেজর আপনার সংস্কার, প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করতে হয়, কারণ এইটার উপর নির্ভর করবে বাংলাদেশের ফিউচারের কোর্স অফ অ্যাকশন, বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটা নির্ভর করবে। তো এই জন্য পার্টিগুলো সময় নিচ্ছেন, নিজেদের মধ্যে তারা ডিসকাশন করছেন, ডিবেট করছেন, ডায়ালগ করছেন, করে ওনারা ওইটার কোনো কোনো ক্ষেত্রে ওনারাও মতামত নিচ্ছেন, এক্সপার্টদের নিয়ে আমাদেরকে পাঠাচ্ছেন। অলরেডি কয়েকটা পার্টি পাঠিয়েছে, আমরা আশা করি এই বাকিরাও খুব দ্রুত পাঠাবেন। তবে এখানে তাড়াহুড়োর বিষয় না, কিন্তু আমরা চাই না যে কোনো জিনিস তাড়াহুড়ো করে একটা দিন, তারা তাদের মতো সময় নিয়ে সঠিকভাবে এবং খুব ইনডেপথ অ্যানালাইসিস করে আমাদেরকে জানান। এটা খুব, বিকজ আমরা তাদের এই রিপ্লাইটা আমাদের এই পুরো 18 কোটি মানুষের ভবিষ্যৎটাকে ডিকটেট করবে, কোথায় যাবে আমাদের ভবিষ্যৎটা। সুপারিশগুলো যেমনটি দেখেছে যে ছক আকারে, এমসিকিউ আকারে পাঠানো হয়েছিল, যেখানে টিক চিহ্ন দিয়ে 120টি প্রশ্নের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সুপারিশের বিষয়ে একমত, একমত নই ও আংশিকভাবে একমত, এই 3টি বিকল্প রাখা হয়েছে। কিন্তু আমরা যেমনটি জানি যে সংস্কার কমিশনের সুপারিশগুলো হাজারেরও অধিক সুপারিশ রয়েছে, সেখান থেকে কনসাইজ করে 120টি প্রশ্ন তৈরি করা। সেখানে কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছিল? এখানে আলোচনার কোনো বিষয় না, মেইন জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে আমরা ইনভলভ করছি, আমরা ওদেরকে তো আমরা পাঠিয়ে দিয়েছি সমস্ত কিছু, আর ওদের কাছে প্রত্যেকেরই 6টা কমিশনেরই রিপোর্ট আছে। এই 6টা কমিশনের বেস করে এই কোশ্চেনগুলো এসছে, তো ইট কভারস এভরিথিং। তা আমাদের মনে হয় যে না, আমরা তো এই ধরনের কমপ্লেন তাদের কাছ থেকে পাইনি। আমরা মনে করি যে উই আর রাইট অন ট্র্যাক, এবং তারাও এটা নিয়ে সিরিয়াসলি এটা ডিল করছেন, তারা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন। তারা নিজেদের মধ্যে, আমরা জানি তারা প্রচুর কথাবার্তা বলছেন এটার একটা বিষয়ের উত্তরটা কি হবে, বাংলাদেশ কি ধরনের, এটা বাংলাদেশ কি বাই ক্যামেরাল পার্লামেন্ট নেবে না ইউনি ক্যামেরা নেবে, বাংলাদেশের প্রেসিডেন্টের এখন যে পাওয়ার আছে সেই পাওয়ারটা কি এই অবস্থায় থাকবে না আর বেশি থাকবে, বাংলাদেশ কি প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্টে যাবে নাকি বাংলাদেশ একটা পার্লামেন্টারি সিস্টেমে থাকবে। অনেকগুলো তো কোশ্চেন, প্লাস হচ্ছে আপনার জুডিশিয়ারিটা কেমন হবে, আমরা আমাদের চিফ জাস্টিসকে কিভাবে সিলেক্ট করব, বা আমাদের যখন এই 5 বছর পর পর যে ইলেকশনটা হয় সেই সময় আসলে কোন গভর্নমেন্ট কিভাবে এই গভর্নমেন্টে মানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিশ্চিত করবে। এই যে এই কোশ্চেনগুলো, এইতে তো অনেকগুলো বড়, আমরা 50 বছর হয়ে গেল আমরা কিভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব সেটাই আমরা এখন পর্যন্ত খুব ভালোভাবে ঠিক করতে পারিনি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে 3-4টা ইলেকশন আমরা ভালো করেছিলাম, কিন্তু দেখেন তারপরে কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট তো গলা টিপিয়ে মেরেছে পতিত স্বৈরাচার। তো সেই জায়গায় আমরা চাচ্ছি যে সবাই মিলে এই রিকমেন্ডেশনগুলো দেখবেন, রিফর্মগুলো দেখবেন এবং সিরিয়াসলি আপনারা আলোচনা করবেন নিজেদের মধ্যে নিয়ে, আমাদেরকে আপনাদের যেটা অবজারভেশন এবং আপনারা কি ভাবছেন প্রত্যেকটার বিষয়ে আপনারা জানাবেন। জাতীয় ঐকমত্য কমিশন যেমনটি জানিয়েছে 15ই জুলাইয়ের মধ্যে কমিশন কাজ শেষ করতে চাইছে। সেই জায়গা থেকে আমরা জানি অন্তর্বর্তী সরকারের 7 মাস শেষ হয়েছে, ডিসেম্বরে নির্বাচনের এক ধরনের গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এই সময়সীমার মধ্যে কতটুকু সংস্কার অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে? না, আমরা তো সবাইকে নিয়ে দেখেন, যদি গুডউইল থাকে সবগুলোই সম্ভব, আর যদি গুডউইল না থাকে এক ধরনের বিটারনেস তৈরি হয় তাহলে অনেক কিছু ডিলে হয়ে যায়। তা আমরা এখন পর্যন্ত পার্টিগুলোর মধ্যে গুডউইল দেখছি, তাদের মধ্যে সংস্কারকে নেওয়ার অ্যাপেটাইট দেখছি, এবং আমরা মনে করছি উই আর রাইট অন। সব সংস্কার তো তার ইনস্ট্যান্টলি হবে না। যেমন ধরেন একটা সংস্কার হচ্ছে যে আমাদের প্রসিকিউটোরিয়াল সার্ভিস, মানে আমরা এখন যে সরকার যে আইনি লড়াইগুলো লড়ে পুরো কান্ট্রি ওয়াইড, তার নিজস্ব পাবলিক প্রসিকিউটর আছে। তা এতদিন যেটা ছিল যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের লোকগুলোকে দিয়ে তাদের মতের লয়ারদেরকে দিয়ে প্রসিকিউশন সার্ভিস চালাতো, ফলে ওই কেসগুলোকে নিয়ে অনেক ডাউট হতো যে এটা আসলে তারা যে আইনটা লড়ছে সেটার অনেকটা রিফ্লেকশন হতো রুলিং পার্টির। তা ওই জায়গাটায় আমাদের যেই রিফর্মের যেই রিকমেন্ডেশনটা এসছে যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট
একটা প্রসিকিউশন সার্ভিস হবে, যেটা ধরেন ঢাকা ইউনিভার্সিটির থেকে ল পাশ করে আসলেন বা ক্রিমিনোলজি পাশ করে আসলেন, তারা এসে বিসিএস দিয়ে তারা প্রসিকিউশন একটা পাবলিক প্রসিকিউটর হবেন এবং এই লোকগুলোকে আমরা তাদের সক্ষমতা তৈরি করব। তো এই যে এই জিনিসটা তো একদিনে হবে না, ইট উইল টেক টাইম, অনেক বছরের বিষয়। ঠিক তেমনি আপনি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ সার্ভিস, আপনি জানেন যে আসিয়া মারা গেল, তো ওর ইনভেস্টিগেশনটা করছে হলো পুলিশ। এখন অনেক ক্ষেত্রে হয় কি, পুলিশের মধ্যে যে ইনভেস্টিগেশন অনেক সময় দুষ্টি চক্রে বা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যায়। এই পলিটিক্যালি মোটিভেটেড যাতে না হয় সেই জন্য একটা রিফর্মের রিকমেন্ডেশন এসছে যে ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেটিভ সার্ভিস থাকবে। তো তারা পুলিশ দ্বারাও অতটা ওইভাবে তারা কারো দ্বারাই নিয়ন্ত্রিত হবে না, তারা তাদের মতো ইন্ডিপেন্ডেন্টলি একটা কেসগুলোকে পার্সিউ করবে। তো এই জিনিসগুলো বাংলাদেশের ন্যায় বিচারের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি কি ন্যায় বিচার ইনস্যুর করছি কিনা, আমার নামে আপনি 1000টা কেস দিলেন, আমি কি ন্যায় বিচার পাবো কিনা স্টেট থেকে, এটা তো একটা মৌলিক কোশ্চেন। তো এই জিনিসগুলো ইট উইল টেক টাইম, বাট এগুলো খুব ভাইটাল প্রশ্ন এবং ভাইটাল প্রশ্নগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো কাজ করছে, আমরা কাজ করছি। আমার মনে হয় যে আমরা এখনো দেখছি পলিটিক্যাল পার্টির মধ্যে যথেষ্ট গুডউইল আছে এবং তারা আমাদের সাথে কোঅপারেট করছে। জনাব শফিকুল, আমরা নানা ক্ষেত্রে দেখছি যে পরিবর্তনের কথা চিন্তা করছে, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা ভাবছে, কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূল হোতা এবং গণহত্যার মূল হোতা আওয়ামী লীগকে নিয়ে কোনো সিদ্ধান্তে আমরা এখন পর্যন্ত কেন উপনীত হতে পারছি না? অনেকে অভিযোগ করছে যে আওয়ামী লীগের বিষয়ে সরকার এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে। আসলেই কি তাই? আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শফিকুল আলম, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের পরপরই আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল। সেই জায়গা থেকে এখনো কেন আওয়ামী লীগের বিষয়ে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হতে পারছি না? অনেকেই আবার অভিযোগ করছে যে সরকার আওয়ামী লীগের বিষয়ে এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে। না, এখানে কৌশলীর তো কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগই বলুক ওরা কি চায়, ওদের মধ্যে থেকেও তো কোনো মানে স্পষ্ট কোনো দেখছি না। আর সত্যিকার অর্থে তারা তো মানে নিজেরাই দে লস্ট লেজিটিমেসি। আপনি 7টা মাস হয়ে গেল, ভয়ানক রকমের একটা গণহত্যা হয়েছে, ওরা কোনো ওদের মধ্যে রিমোর্স বা কিছু দেখেছেন? কিছু তো নাই। তো এখন আপনার যদি জনসম্পৃক্ততা নাই, আপনি নিজেই তো মৃত্যুর দিকে নিজের মতো করে নিজেকে মৃত্যুর দিকে নিয়েছেন, তো আর একজনের তো আপনাকে জোর করে মৃত্যুর দিকে পাঠানোর কোনো দরকার নেই, আপনি নিজে মারা যাচ্ছেন। তো সেই জায়গায় এই জন্য আমাদের কৌশলীর কোনো বিষয় না। আমাদের কথা হচ্ছে যে এটা বাংলাদেশের জনগণ এটা ডিসিশন নেবেন। বাংলাদেশের যারা পলিটিক্যাল পার্টি আছেন, যারা বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন, তারা এটা করবেন। বাট আমাদের তরফ থেকে একটা জিনিস স্পষ্ট, আওয়ামী লীগের তরফ থেকে যারা খুনে গুমে জড়িত ছিলেন, যারা একের পর এক ম্যাসাকারে জড়িত ছিলেন, প্রত্যেকের বিচার করব। এটা হচ্ছে আমাদের একদম ফার্ম একটা অবস্থান। সেটা শেখ হাসিনার পরিবার, আওয়ামী লীগের নেতৃস্থানীয় যাদের হাতে রক্ত আছে, প্রত্যেকের বিচার। আপনি ইউএনের রিপোর্টটা দেখেন, ওইখানে স্পষ্ট বলা আছে শেখ হাসিনা কি করেছেন। উনি অর্ডার দিচ্ছেন যে মেরে ফেলতে, এবং উনি ওই কি যেন লাশগুলোকে লুকিয়ে রাখারও কথা বলছেন। এবং এই লাশগুলো যেই টেস্টিমনি যেটা আসছে সেইটা যে ইউএনের কাছে, এটা কিন্তু অন্য কেউ দেয়নি, এটা আওয়ামী লীগের লোকরাই ইউএনের কাছে এটা দিয়েছে। তারা বলেছে যে শেখ হাসিনা এই কাজগুলো করেছেন। তো এটা তো মানে কি ভয়ঙ্কর একটা বিষয়। কিন্তু এখন দেখেন আওয়ামী লীগের যারা সাপোর্টার, যারা ধরেন আওয়ামী লীগকে সারাদিন ফেনা উঠিয়ে ফেলেন আওয়ামী লীগের গুণকীর্তনে, তাদের মধ্যে তো কোনো ধরনের অনুশোচনা নাই। আপনি 1400 ছেলে মেয়ে, আমি ইউএনের হিসাব অনুযায়ী আপনি খুন করলেন, আপনার আপনি 3500 ছেলে মেয়েকে আপনি গুম করেছেন। তারা এক একজন এসে 8-9 বছর পরে এসে কি গল্পগুলো বলছে, কি ভয়ানক অন্ধকারে। আপনি এইগুলো কি বাংলাদেশ কোনোদিন দেখেছে? প্রতিদিন এই গল্পগুলো শুনতে হচ্ছে, প্রতিদিন এটা আসছে। ইন্টারন্যাশনাল মিডিয়া এখানে এসে অবাক হয়ে যায়, এটা কি শুনছি, কি ভয়ানক একটা মানে ডিক্টেটরশিপ ছিল। তো সেই জায়গায় আওয়ামী লীগের আসলে নিজের সোল সার্চ করা উচিত যে আমি কি করেছি, আমরা এখানে আপনি নিজেই তো মারা যাচ্ছেন, আপনি নিজেই সুইসাইড করছেন, আমাকে তো আর আপনারে
এটা ইয়ে করেন। বাট যারা খুন, গুম, ম্যাসাকার, করাপশন, এবং যে আপনি করাপশন দেখেন $234 বিলিয়ন তারা বাইরে নিয়ে গেছে। আমরা সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল ফার্মগুলো কত 200 আমরা লিগ্যাল ফার্মের সাথে কথা বলছি। আমরা ইন্টারন্যাশনাল এমন কোনো এজেন্সি নাই যারা এইগুলো নিয়ে কাজ করে ইন্টারন্যাশনালি, তাদের সাথে কথা বলছি যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা বাংলাদেশের মানুষের টাকা, আপনার টাকা, আমার টাকা। এরা চুরি করে তাদের মতো করে নিয়ে গেছে। টরন্টোতে বাড়ির পর বাড়ি কিনেছে, লন্ডনে ব্লকের পর ব্লক কিনেছে, ব্যাংক কিনেছে, বাইরের বড় বড় কোম্পানি কিনেছে, হোটেল কিনেছে, কিনে নিজের নামে ওইখানে যে তারা দেখাচ্ছে যে তারা খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু তারা তো আসলে বড় চোর। তো এই জায়গাগুলো আমরা স্পষ্ট যে এই কাজগুলো আমরা করি। জনাব শফিকুল আলম, আপনি বিচার নিশ্চিতের কথা জানাচ্ছেন, কিন্তু গণহত্যায় মূল অভিযুক্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির অনেক নেতাই তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই জায়গা থেকে সম্প্রতি আইন উপদেষ্টা যেমনটি জানিয়েছিলেন যে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতের অবস্থান নেতিবাচক। তাহলে বিচারটা আসলে আমরা কিভাবে নিশ্চিত? না, এটা আমরা তো প্রেশার পাইল আপ করছি। আপনি এটা মানে এটা এমন কিছু নাই। শুনেন, পিনোশে ছিল হলো চিলির ডিকটেটর, উনি 18 বছর, এবং তার হাত দিয়ে চিলির ইকোনমি ট্রান্সফর্ম হয়ে গেছে। চিলি খুব কপার উৎপন্ন, মাইনিং হয় সেখানে, কপার বাইরে বিক্রি করে চিলির ইকোনমিক, এবং শিকাগো স্কুল অফ ইকোনমিক্স থেকে প্রফেসর উনি ওনাদের ইকোনমি ট্রান্সফর্ম করে দিয়েছেন। চিলির মানুষের জীবনযাত্রায় ব্যাপক চেঞ্জ এনে দিয়েছিলেন। কিন্তু উনি ছিলেন ভয়ানক রকমের একটা খুনি, ভয়ানক। উনি মানুষকে গুম করেছেন, খুন করেছেন, এবং তারপরে যখন উনি 18 বছর ক্ষমতায় থাকার পরে চলে গেলেন, পালিয়ে গেলেন জনবিদ্রোহের সম্মুখে, তাই সে কোনো স্পেনে গিয়েছে, ইংল্যান্ডে গিয়েছে। ওরা তো আরো পাওয়ারফুল দেশ ছিল সেই সময়, তাকে কেউ রক্ষা করতে পারেনি। হাসিনাকেও কেউ রক্ষা করতে পারবে না। আমরা এটা বলে দিচ্ছি, বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ চায় তাকে বিচারের সম্মুখীন হতে, তাকে এখানে বিচার হবে। ওইটা আমরা এখানে না পারলে তাকে আইসিসিতে নিব, হেগে নিব। আপনি দেখেন দুতার্তে ফিলিপিন্সের যে ইলেকটেড, সে কিন্তু এমন না যে ডিকটেটর, মানে চুরি করে ভোট চুরি করে জিতে এসছে। সে ইলেকটেড একটা প্রেসিডেন্ট, সে তার ড্রাগ ওয়ার করে 6000 লোককে মারার দায়ে অভিযুক্ত। তাকে ঠিকই হেগে যেতে হচ্ছে। তা আমরা বলছি হাসিনাকেও সেটা হবে। তার মতো একটা ভয়ঙ্কর রকমের খুনি, চোর, তাকে বিচারের সম্মুখীন হতে হবে। আপনি কত বিলিয়ন ডলার তার লেসপেন্সাররা, তার ক্রোনিগুলো এটা চুরি করে নিয়ে গেছেন। আপনি আজকে দেখেন, আমরা একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে যে 560টা মসজিদের জন্য। ওই মসজিদকে সামনে রেখে চুরি করেছেন। মানে একটা চুরির তো সীমা আছে। মানুষের তো একটা দৃষ্টিকটু একটা জিনিস তো আছে, শেমলেসনেস, শেম বলে তো একটা, লজ্জা বলে তো একটা আছে। মসজিদের ওইখানেও তারা চুরি করেছেন। আমরা একটা ইনভেস্টিগেটিভ কমিটি করে দিয়েছি, তারা এটা বের করবে। আপনি বলছিলেন যে অভিযুক্তদের বিচার হবে এবং আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। রাজনৈতিক দলগুলো থেকেও আমরা এমন তথ্য পাই যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ কোন প্রক্রিয়া আসলে সিদ্ধান্ত নেবে? জনগণ তো অলরেডি একটা ডিসিশন নিয়েছে। জনগণ একটা ডিসিশন অলরেডি নিয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু বের করে দিয়েছে ক্ষমতার থেকে। আপনি পুরো গ্রামগঞ্জে শহরে যান, আওয়ামী লীগের অস্তিত্ব নাই। জনগণের কাছে তাদের কোনো অ্যাকসেপ্টেবল, ওদের কি আছে, কিছু বট বাহিনী আছে, ফেসবুকে দেখবেন, সোশ্যাল মিডিয়া, এর বাইরে ওদের কিছু নাই। জনগণ যে ডিসিশন নিয়েছে এটাই স্পষ্ট, কিন্তু পরবর্তী অ্যাজ এ পার্টি এটা থাকবে কিনা সেটা। যেমন ধরেন, এটা এমনও হতে পারে মুসলিম লীগের মতো হতে পারে। 1952 সালের ভাষা আন্দোলনের পরে মুসলিম লীগ তো আর ছিল না। 54 সালে তার ওয়াইপ আউট হয়ে গেছে ইলেকশনে। সেই মুসলিম লীগ আর ফিরতে পারেনি। এরা 1400 খুন করে, $234 বিলিয়ন পাচার করে, আপনি 3500 মানুষকে গুম করে, 60 থেকে 70 লক্ষ বিরোধী পার্টির লোকদেরকে কেস দিয়ে, ফেক কেস দিয়ে আপনি আবার ফিরতে পারবেন? আমার বিশ্বাস হয় না। বাট বাংলাদেশের মানুষ সর্বসময়ই তারা দে টুক গুড ডিসিশন, সামনেও ভালো ডিসিশন নেবেন। ত্রয়োদশ নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ পাবে? সেটা তারাই তো নাই।
আপনি যে তাকে আহ্বান করবেন যে এই তোমাদের সরকারের অবস্থান কি হবে? আমাদের অবস্থান আমরা জানিয়ে দিয়েছি, আমরা আগে বিচারটা করি, তাদের যারা যারা এইগুলোর সাথে জড়িত তাদেরকে আগে আমরা বিচার করতে, আমাদের প্রায়োরিটি বিচার। নির্বাচন নিয়ে সরকার কি ভাবছে? নির্বাচন নিয়ে আমরা দুটো ডেট দিয়েছি, এটা প্রফেসর ইউনূস খুব প্রথম দিকেই জানিয়ে দিয়েছেন। এখানে উনি স্পষ্ট বলেছেন যে যদি কোম রিফর্ম হয় সেক্ষেত্রে আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন আমরা করব, এবং সেই অনুযায়ী আপনি দেখেন ইলেকশন কমিশন এই জন্য যে কাজও করছে, তারা একটা যত ধরনের প্রস্তুতি লাগে সেই কাজটা করছে। আরেকটা হচ্ছে তারপরে যদি পার্টিগুলো বলে যে না আমরা আরও কিছু, এই যেহেতু এটা একটা নির্দলীয় একটা ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল গভর্নমেন্ট, তাকে দিয়ে আমরা অনেকগুলো রিফর্মের কাজগুলো করিয়ে নেই যেটা আমাদের জন্য করতে কষ্টসাধ্য হবে, তাহলে সেটা ম্যাক্সিমাম আপনি জুন পর্যন্ত যাবে। আমাদের কাট অফ ডে টাইম হচ্ছে জুন 30, 2026, এরপরে আমরা নাই, এটুকু আপনি নিশ্চিত থাকেন। বাট সবাই যদি চান যে না আমরা ডিসেম্বর 2025 ইলেকশন, ফাইন, আমরা করতে প্রস্তুত, সব ধরনের প্রস্তুতি। সম্প্রতি বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের এক ধরনের আভাসও দিয়েছে। না এটা আমরা বলছি, ডিসেম্বরের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি নেতারা, তারা বলছে যে খোদ সরকারের ভেতর থেকে নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা চলছে, কি বলবেন? এটা আমাদের কি কেউ এরকম কোনো বক্তব্য দিয়েছেন? আপনি শুনেছেন যে আমরা বলেছি যে না আমরা এই সময় নির্বাচন চাই না, এই ধরনের কোনো বক্তব্য কেউ দিয়েছেন? আপনি যখন অভিযোগ করবেন আপনি এভিডেন্সটা আনবেন যে না এই কারণে আমরা এই কথাটা বলছি। তা আমাদের মধ্যে তো কোনো উপদেষ্টা তো এই কথাটা বলেন নাই। তা আমার মনে হয় যে এটা ওনাদের ভুল বুঝেছেন বা ওনাদেরকে ভুল বোঝানো হয়েছে। আমাদের অবস্থান স্পষ্ট, প্রফেসর ইউনূস বারবার বলছেন এবং ওনার হয়ে আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা বলছেন, আমি বলছি, সবাই আমাদের অবস্থান আমরা স্পষ্ট করছি সবসময়। বিএনপি যখন নির্বাচনের জোরালো দাবি জানাচ্ছে, তখন ছাত্রদের নতুন দল এনসিপি বলছে যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে, কিভাবে হবে? না সেটা এখনো, এটা আমার মনে হয় যে এটা কনসালটেশনের উপরে ডিপেন্ড করছে, যে ডায়ালগটা হবে সেটা নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টি কি কনসেনসাসে আসেন, কি ঐক্যমতে আসেন, সেটার উপরে এটা আসলে পলিটিক্যাল পার্টিগুলোর আমাদেরকে বলার চেয়ে ওইটা পলিটিক্যাল পার্টিরা কি কনসেনসাসে আসে সেটার উপরে লার্জলি ইট উইল ডিপেন্ড। এনসিপি নিয়ে কেন রাজনৈতিক দলগুলোর মাঝে সন্দেহ সংশয়, কেন এনসিপি কে কিংস পার্টি বলা হচ্ছে? এইটা আমরা মনে করি না আমরা কোনো পার্টিকে আমরা সাপোর্ট করছি, কোনো পার্টির হয়ে আমরা কাজ করছি, আমরা মনে করি না। কেউ যদি মনে করে এই পার্টিটা কিংস পার্টি, এটা ভুল, একদম ভুল ইন্টারপ্রিটেশন। আপনারা দেখেছেন ছাত্ররা অনেক কিছু চেয়েছে, ছাত্ররা প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছে। আমরা কিন্তু যখন দেখেছি যে জনগণের মানুষের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এই বিষয়ে কনসেনসাস নেই, আমরা কিন্তু ওই কাজটা এই জায়গাতে আমাদের সাপোর্ট ছিল না। এরকম অনেকগুলো বিষয়ে আমাদের এখানে কিংস পার্টি বলে কিছু নেই। আমরা মনে করি যে আমরা যে কাজগুলো করছি সেগুলো সমস্ত কাজের ফোকাসটাই হচ্ছে যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন আমরা করতে চাই, এবং এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আমরা মনে করি যে ফেয়ারেস্ট ইলেকশন হবে, এটা আমরা বলতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রফিকুল আলম। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।